আকাশটা কত সুন্দর লাগছে না, তার মধ্যে সবুজ গাছপালা, দারুণ লাগছে। কিন্তু এই রোদটা ওঠার পর যে আমাদের কি অবস্থা হয় সেটা আমরা কম বেশি প্রত্যেকেই টের পাচ্ছি। সবারই শরীর কিন্তু অনেক খারাপ হচ্ছে এই গরমে। বাড়িতে মাকে ফোন করলে মা বলে, মনা আর পারছি না, এত গরম। আর আমাদেরও তো সেই একই অবস্থা। যাই হোক, এটাই বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে এরকম প্রখর রোদ দেখে মন খারাপ করবে না। সবসময় মনে করবে আমরা দার্জিলিংয়ে রয়েছি, ফিল করবে যে আমরা দার্জিলিংয়ের সেই বরফের এলাকায় রয়েছি বা শীতকাল, গায়ে কম্বল জড়াচ্ছি। তাহলে দেখবে সেই গরমের অস্বস্তি ব্যাপারটা একটু হলেও কম লাগবে। কি হাসছো তোমরা? মা সত্যি বলছি, আমার যখন প্রচণ্ড অস্বস্তি করে, মাথার মধ্যে কেমন হয়, তখন মনে করি যে আমার চারিদিকে বরফ নিয়ে খেলছি বা প্রচণ্ড ঠান্ডা, কম্বল গায়ে দিয়ে রয়েছি, তখন না অতটা অস্বস্তি লাগে না। একবার ট্রাই করে দেখো। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমার বর কাজে যাওয়ার আগে এই যে ঘরে জল দিয়ে যাচ্ছে। প্রতিদিনই প্রায় চেষ্টা করে একটু কম বেশি জল দিয়ে যাবার। যদি সকালে না পারে তখন বেলায় কাজ থেকে এসে জল দিয়ে যায়। সকালের বাসি কাজকর্ম সব হয়ে গেছে, পুজোও দিয়ে নিয়েছি। আর খেয়াল করতে পারছো, পিঁপড়ের এত জ্বালাতন, তাই ঠাকুরের সিংহাসনে পর্যন্ত ওই লক্ষণ রেখা চকটা দিয়ে লাইন টেনে দিয়েছি। প্রচণ্ড জ্বালাচ্ছে গো পিঁপড়ে, কিচ্ছুটি রাখা যাচ্ছে না এই পিঁপড়ের জন্য। কত কি ট্রাই করছি, মানে যখন ওই দাগটা টানছি তখনকার মতন ঠিক আছে, তারপর একদিন পরে আবার সেই একই অবস্থা। মিস্ত্রি দাদাদের চা দিয়ে আমি নিজের জন্য নিয়ে নিলাম একটু হরলিক্স। আর তারপর দেখো, হরলিক্স খেতে খেতে এই যে ছোট ছোট মনুসোনার ছানাগুলো রয়েছে, এদের খেলা দেখছি। এত দুরন্ত হয়েছে কি বলবো। দেখো একজনকে দেখো, লেজ ফুলিয়েছে, গায়ের লোম ফুলিয়েছে, এবার বেঁকে বেঁকে যাচ্ছে আর মারপিট চলছে। তোমাদেরকে এদের খেলা, এদের চলাফেরা সব কিছু আলাদা কোনো ব্লগে শেয়ার করব, যা দুষ্টুমি হয়েছে এরা। আর এদিকে দেখতে পাচ্ছ এক ব্যাগ আম, না এক ব্যাগ আম নেই, ব্যাগের নিচেই আম রয়েছে। আজকে আমি তোমাদের সাথে হাইজিন মানে স্পেশালি মেনস্ট্রুয়াল হাইজিনের সম্পর্কেই কথা বলবো। প্রথমেই তোমাদের বলে রাখবো, যাদের মনে হবে এই ভিডিওটা তাদের প্রয়োজনের নয়, তাহলে তোমরা স্কিপ করতে পারো। আর যাদের মনে হবে ভিডিওটা দেখলে কিছুটা তোমাদের হেল্প হতে পারে, তো তারা পুরো ভিডিওটা স্কিপ না করে আমার কথাগুলো শোনো। তো বন্ধুরা, আগেকার দিনে কি হতো, আগেকার দিনে কিন্তু বেশিরভাগ মানুষই পিরিয়ডসের সময় কাপড় ব্যবহার করতো, আর সেটা কিন্তু আমাদের শারীরিক দিক থেকে অনেকটাই ক্ষতিকর। কি ঠিক বললাম তো? আর এখন আমরা কি দেখি, এখন কিন্তু প্রায় প্রত্যেকেই পিরিয়ডসের সময় স্যানিটারি ন্যাপকিনই কিন্তু ব্যবহার করে। আর মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের স্যানিটারি ন্যাপকিন তোমরা পেয়েই যেতে পারো। আর তোমরা এতদিনে কিন্তু এটা নিশ্চয়ই জেনে গেছো যে জেলের মতন যে স্যানিটারি প্যাড থাকে সেগুলো কিন্তু ব্যবহার করা কখনোই উচিত নয়। সেইগুলো ব্যবহার করলে কিন্তু আমাদের শারীরিক দিক থেকে অনেকটা ক্ষতি হতে পারে। আর তাছাড়াও কিন্তু ইচিং, র্যাশ, জ্বালা, ফুসকুড়ি এই সমস্ত কিছু সমস্যার সম্মুখীন হতে পারো। তাই তোমাদের সবসময় আমি বলে থাকি যে কটনের যে স্যানিটারি প্যাডগুলো থাকে সেইগুলো তোমরা সবসময় ব্যবহার করবে, আর সেটা কিন্তু ভীষণই ভালো। এখন কিন্তু মার্কেটে বিভিন্ন ধরনের স্যানিটারি প্যাড পাওয়াই যায়, কিন্তু আমি নিজে পার্সোনালি যে প্যাড ব্যবহার করে দেখেছি যে ভীষণই ভালো, তাই ভাবলাম আমার এই বন্ধুদের সাথে এই প্যাডটা সম্পর্কে আলোচনা করি, তাহলে তোমাদেরও ভীষণ সুবিধা হবে। আর সেটা কিন্তু একদমই কটনই সফট স্যানিটারি প্যাড। আর তোমরা জানো যে আমি কিন্তু বহুদিন ধরেই এভারটিনের সাথে যুক্ত রয়েছি, কারণ এভারটিনের প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো আজকে যেহেতু আমি তোমাদের সাথে স্যানিটারি প্যাড নিয়ে আলোচনা করছি, তো তার জন্য আমি বলবো, এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, আমার হাতে রয়েছে এভারটিনের পিরিয়ড কেয়ার প্যাডটি। তো এই প্যাডটা আমি তোমাদের কেন ব্যবহার করতে বলবো, বা এই প্যাডটা কেন ভালো, তাই তো? তো এটা আমি তোমাদের প্রথমে বলি, এটা কিন্তু ডবল এক্সেল। এই দেখো, এখানে রয়েছে ডবল এক্সেল, এমনকি এই প্যাডটাতে রয়েছে নিম এবং সাফলার। আর তোমরা জানো নিমটা আমাদের স্কিনের জন্য কিন্তু কতটা উপকার। আর যাদের হেভি ফ্লো হয় তাদের জন্য কিন্তু এই প্যাডটা একদমই পারফেক্ট। অনেকের কিন্তু এমনও হয় যে প্যাড ব্যবহার করার পর সাথে লিকেজ হয়ে যায়, আর তার সাথে প্যাডটা ছোট হয়। তো তাদের বলবো যে এই প্যাডটা তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো। এটা কিন্তু কটনই সফট, সাথে রয়েছে হেভি ফ্লো যাদের হয় তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট। আর এটা যেহেতু ডবল এক্সেল, তাই এতে কোনো উডারও নেই, এমনকি কোনো লিকেজ হওয়ার ভয়ও তোমাদের নেই। নিশ্চিন্তে তোমরা এই স্যানিটারি প্যাডটি ব্যবহার করতে পারো। তো চলো বন্ধুরা, তাহলে আমি তোমাদের এই এভারটিনের পিরিয়ড কেয়ার প্যাডটি একবার খুলে দেখাই, ঠিক আছে? তো আমিও নিজে পার্সোনালি এই প্যাডটা ব্যবহার করি, ভীষণই ভালো। আমি তোমাদেরকে
সাজেস্ট করব এই প্যাডটা একবার অন্তত তোমরা পারচেস করে দেখতে পারো। এই যে প্যাকেটটা খুললাম, খোলার পর এখানে দেখতে পাচ্ছ একদম সারি সারিভাবে প্যাডগুলো সাজানো রয়েছে, ঠিক এই একটা লাইন, এমনকি এপাশেও একটা লাইন, মোট 40টা প্যাড এর মধ্যে তোমরা পেয়ে যাবে। চলো একটা বের করি। এই যে এর প্যাকেজিংটা এত সুন্দর, তোমাদের কি বলবো, সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওর মাধ্যমে কতটা সুন্দর এর প্যাকেজিং। এই যে কতটা লং, আমি তোমাদের বললাম না যে এই পিরিয়ড কেয়ার প্যাডটি ভীষণই লং, তো এই দেখো। এই যে আর মেন কথা যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে, তোমরা অনেকেই ভাবো, যেটা আমিও আগে মনে করতাম, যে সুগন্ধিওয়ালা প্যাড সেগুলো আমাদের জন্য কিন্তু অনেকটা ভালো, কিন্তু না। সুগন্ধিওয়ালা প্যাড কি হয় জানো তো, আমাদের যে প্রাইভেট পার্টটা রয়েছে, তো সেই জায়গাটাতে কিন্তু ব্যাকটেরিয়া সৃষ্টি করে। তো আমি বলবো তোমরা কিন্তু এই সুগন্ধিযুক্ত প্যাড ছেড়ে তোমরা আমার দেওয়া এই এভারটিনের স্যানিটারি প্যাডটি ব্যবহার করতে পারো, যার মধ্যে রয়েছে 40টা প্যাড। আর বললামই তোমাদের, সেটা হচ্ছে XXL, এমনকি কটনি সফট। আর হেভি ফ্লো তো যাদের হয় তাদের জন্য এটা অবশ্যই দরকারি। আর তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে, তোমরা প্যাড সবসময় 6 ঘন্টার বেশি ব্যবহার করবে না। 6 ঘন্টা যখনই হয়ে যাবে তখনই কিন্তু জায়গাটাতে একটা ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে। আর সেটা কি হবে, সেটা কিন্তু আমাদের বাইরে থেকে ভেতর মানে ইউটেরাস পর্যন্ত কিন্তু এফেক্ট করতে পারে। তাই বলবো, আমাদের যেহেতু এই জিনিসটা ভীষণ সেন্সিটিভ, তাই জন্যে 6 ঘন্টার ওপর তোমরা কিন্তু কোনো প্যাড ব্যবহার করবে না। আর তোমাদের যদি মনে হয় এভারটিনের এই প্যাডটি ব্যবহার করবে, কারণ অনেকেই কিন্তু আমার বন্ধুরা আছো যারা এই এভারটিনের প্যাডটি ব্যবহার করো, আমার মতনই তোমরা অনেকেই ব্যবহার করো, তার কমেন্ট আমি তোমাদের কাছ থেকে পেয়েছি, এমনকি এটার রিভিউও পেয়েছি। তো যারা নতুন আছো আমার পরিবারে, তো তাদের বলবো তোমরা এভারটিনের এই পিরিয়ড কেয়ার প্যাডটি একবার ব্যবহার করে দেখো, ভীষণই ভালো। তো বন্ধুরা, তোমরা যদি এই এভারটিনের পিরিয়ড কেয়ার প্যাডটি পারচেস করতে চাও তাহলে চলে যাও আমার ডেসক্রিপশানে, তো সেখানে লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা এভারটিনের এই পিরিয়ড কেয়ার প্যাডটি পারচেস করে নাও। আমাদের এই দিনগুলো কি হয়, আমাদের মুডটা প্রচণ্ড অফ হয়ে থাকে, খিটখিটে লাগে, ভালো লাগে না, এনার্জি পাওয়া যায় না। তো তোমরা যদি এই প্যাডটা ব্যবহার করো তোমাদের কিন্তু একদম ফ্রেশ লাগবে, এমনকি রাতের ঘুমটাও কিন্তু খুবই ভালো হবে। তাহলে চলে যাও আমার ডেসক্রিপশানে, সেখান থেকে লিঙ্কে গিয়ে এভারটিনের এই পিরিয়ড কেয়ার প্যাডটি পারচেস করে নাও। চলো টাটা। সকাল সকাল আম বাজার করে নিয়েছি। আসলে আমের সিজন, আম বাড়িতে না থাকলে হয়। হ্যাঁ, এবছর আম অবশ্য অনেকটাই দাম বেশি, গত বছর অনেকটা সস্তা ছিল। তো সেই আমগুলোকে এখন ব্যাগ থেকে বার করে ঝুড়ির মধ্যে রাখছি। সকালবেলা কাজকর্ম করতে করতে এত অস্বস্তি লাগে, স্নান করার পর একটু ফ্রেশ হতে না হতে আবার যে কাজ সেই হয়ে যায়, ভালো লাগে না। আজকে আর তোমাদের সামনে এসে গুড মর্নিং বলতে পারলাম না, অস্বস্তি লাগছে শরীরের মধ্যে, কারণ ঘুম থেকে উঠেই যদি দেখি এরকম চারিদিক ঝলসানো রোদ, তাপ, তাহলে কি আর শরীর মন ভালো থাকে বলো। এখান থেকে 3-4টে আম নিয়ে রাখলাম ঘরে, ওগুলো ঠাকুরের জন্য, আর এইগুলো সব কটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা কিন্তু প্রায় ফুটেই এসছে, দেখতেই পাচ্ছ। দুটো ওভেনেই রান্না চলছে, একদিকে ভাত আর একদিকে বসিয়েছি তরকারি। গতকালকের মাছ রেখে দিয়েছিলাম, দেখেছো আগের ব্লগে, তো সেই মাছটাকে একটু আলু দিয়ে ঝাল করে নিচ্ছি। আলু না দিলে আবার আমার বরের হয় না, তাই জন্যে আলু দিতেই হয়েছে, একটা ছোট দেখে আলু দিয়েছি। আর এখানে 6টা পটল কেটে নিয়েছি, বুঝতেই পারছো কাটা দেখে। আজকে করব হচ্ছে পটল সর্ষে। এই গরমে কি বলবো কি করব সত্যি বুঝে উঠতে পারছি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে গো। দিনকে দিন গরম যেন বাড়ছে বই কি কমছে না। রান্না করছি আর ওই কলতলায় গিয়ে বসি, কলতলার ওই জায়গাটা একটু হাওয়া, যেহেতু ওপরে গাছ রয়েছে, ঘরেও তো গরম, আর সত্যি পারা যাচ্ছে না। রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর আমার বর এসে ওই যে ঘরে রেস্ট নিচ্ছে, বললাম যে ভাত বাড়ি, ও বলছে যে দাঁড়াও একটুখানি পাখার তলায় বসি। আর আমি ফোন করলাম যে মানে দেরি করছে, আসলো ওই 12:30 12টা 20-25-এর দিকেই আসলো, এসেও যে কি লাগবে এনে দিতে গেল, ওইদিকে কাজ হচ্ছে তো আমাদের বাড়ির, তো কি লাগবে সেটা আনতে গেল, এনে ওই রেস্ট নিচ্ছে। আমি বললাম খেয়ে নাও, তারপর ও ফোন করলাম, বলছে এই তো যাচ্ছি করে করে এই 12:30টার দিকেই আসলো। আমি বললাম আর কাজে যেতে হবে না, এই গরমের মধ্যে একবেলা করেই কাজ করো, একটু রোদের ইয়েটা কমুক, তারপর নয় ওই দুবেলা করে কাজ করবে, শরীরটাকেও তো দেখতে হবে।
এ দেখো এখানে আমি উচ্ছের বীজগুলো রোদে দিয়েছি, শুকোলে এগুলো হচ্ছে ইয়ের মধ্যে দিয়ে দেবো, মানে নিচে ফেলে দেবো, মানে চারা বেরোবে, এই তো ব্যাপার। কি গো হয়েছে রেস্ট নেওয়া? আর ওইদিকে আমাদের মুনুসোনা তো বেরিয়েছে, মুনুসোনা আজকে প্রায় সারাদিনই বাড়িতে নেই। আর ছোট বাচ্চাগুলো মানে দুটো তো ভালোই খেলছে, আর যে একটা রয়েছে ওটা একটুখানি ঝিমিয়ে রয়েছে। বুঝতে পারছি গরমে কষ্ট হচ্ছে, পশু পাখিরও কষ্ট হচ্ছে, সাথে মানুষেরও কষ্ট হচ্ছে। আর এই যে ঝুড়ি ভর্তি আম। তো চল, রান্না তোমাদের সাথে তো শেয়ার করিনি। এদিকে দেখো রান্নাঘর একদম ক্লিন, একদম পরিষ্কার। আর এই যে এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, আর এইদিকে রান্নাগুলো ঢেকে রেখেছি। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আজকে রান্নাটা। তো তারপর ওকে বললাম যে চলো হাত মুখ ধোও, খেয়ে নাও। এই দেখো এখানে রয়েছে হাঁড়িতে ভাত, আর এই হচ্ছে আজকের রান্না। এখানে রয়েছে কুমড়ো ভাজা, এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছি। এখানে রয়েছে পটল সর্ষে, তেল সর্ষে যেটাকে বলে। আর এই হচ্ছে গতকালকের মাছ ছিল, সেই মাছটাকে একটু ঝাল করে রেখেছি। এই হচ্ছে রান্না। কটা নিয়ে আসলে? এই যে একটা, ও একটা সেই ভেঙে গেছিল বললো না। সেই গাছগুলো রোদে রয়েছে গো। ও হ্যাঁ হ্যাঁ, এমনি এই টালিটা ঘেঁষতে গেছে, কারণ ওই যে মশলা পড়েছিল না, ওই ইয়ে দিয়ে। আমি কিছু করছি না, সব কাজ মিটে যাবে এদিকে। তারপরে অ্যাসিড দিয়ে, যেটাতে টালি পরিষ্কার করেছিল, ওই অ্যাসিড দিয়ে জল দিয়ে ডলে দেবো। এদিকে যাওয়া যাবে? দেখো দিতে পারবি না। এ দেখো আজকে এই প্লাস্টারটা হচ্ছে, এইটা হয়ে গেছে। এদিকে বিমটা করলো, আর এদিকের এই ওয়ালটা। এবার হয়তো ভাড়া খুলে ফেলবে, ভাড়া খুলে হয়তো এবার নিচের কাজ হবে। এই যে, ও না এইদিকে এখনো বাকি আছে তো, নাকি এটা আলাদাভাবে করবে জানি না। যাই হোক একটা কিছু হবে। এই তো বাইরে দেখো খা খা করছে রোদ, দেখো বাপরে বাপ। তুমি আবার কি করছো? হ্যাঁ তুমি কি করছো? এরকম আচার কোথায় রোদে দিয়েছি, ছাদে দেখা যাচ্ছে না। সিঁড়িঘরের কাজ হুড়মুড়িয়ে চলছে, ভীষণ ভালো লাগছে। একটু একটু করে বাড়ির প্লাস্টারটা যত কমপ্লিটের দিকে আসছে, ততই যেন বাড়িটা দেখতে ভালো লাগছে। দেখো এখানে পাখাটা খুলে রাখা হয়েছে, কিছু করার নেই, যেহেতু রাখার জায়গা নেই, তাই জন্য। কাজ হয়ে গেছে, আর আমার বড় দিকে পরিষ্কার করছে। আর এদিকে দেখো কি করা হয়েছে। এই যে পুতুলটাকে রোদে দেওয়া হয়েছে, কেন জানো? পিঁপড়ে হচ্ছে জানো। এই দেখো, দেখতে পাচ্ছ? পাবে না, ব্যাক ক্যামেরা করলে দেখতে পাবে। কি পিঁপড়ে হয়েছে পুতুলটাতে, মানে বিছানার মধ্যে থাকে, বিছানার পাশে। আর দেখি কি, এই দেখো রোদে দিয়েছি, তাহলে পিঁপড়ে তো যাবে, তা না। পুতুলের মধ্যে কি করে পিঁপড়ে হয় আমি জানি না। দিয়ে আমার বর কাছ থেকে আসলো, আমি তো ছাদে উঠতে পারছিলাম না, ওদিকে ভাড়া বাঁধা ছিল। দিয়ে তারপর আমি বললাম যে তুমি ছাদে দিয়ে আসো। মনে হচ্ছে যেন এর ভেতরে বাসা করছে, জানো, এই যে এর ভেতর। আর এই যে এখানটায় আচার রোদে দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আচারটা রোদে দেওয়া হয়েছে। দুটো আর একসাথে নিয়ে যেতে পারবো না,
চলো পুতুলটাকে আগে নিয়ে যাই, তারপর আচারটা নিয়ে যাব। আচারটার আর ব্যবস্থাই করতে পারছি না, মানে ওই কি বলে বয়ম। দেখি আজকে আমার বর যদি যায় বাজারে, যদি বয়ম আনতে পারে, ওই জন্য ওইভাবে বাটির মধ্যে রেখেছি আর জালি গামলাটা চাপা দিয়ে রেখেছি, নাহলে তো নষ্ট হয়ে যাবে, বুঝলে। আগে আমার একখানা মাত্রই হচ্ছে ওই ইয়ে রয়েছে, কি বলে ওর নাম, বয়ম, ওটার মধ্যে আচার রয়েছে। আবার এটা করলাম, আমারই ভুল হয়েছে, আগে বয়মটা কিনে তারপর আচারটা বানানো উচিত ছিল। আমি ভাবলাম পেয়ে যাবে, এটাই। আচ্ছা দেখা যাক কি হয়, নাহলে ওই আচার খেয়ে ফেলতে হবে, এই আর কি। চলো পুতুলটা নিচে নিয়ে যাই, তারপর এসে আচারটা নিয়ে যাব। আর ওদিকে জল টল দিয়ে ভালো করে ধোয়াধাই করছে, বাড়িতে থাকলে তো এটাই করে, একটার পর একটা, ওই যে একটার পর একটা কাজ করতেই থাকে। কি গো, তুমি হাত দিয়ে এটা নেবে, তাহলে আমি আচারটা নিয়ে আসতাম ওপর দিয়ে। জানো পিঁপড়ে যে খুব যে গেছে তা না, তাও আছে। কি হচ্ছে কি জানি বলো এটাই। আচ্ছা আমার ঘরে আছে, আজকে আমি সন্ধ্যাবেলায় দেখছি। আজকে সন্ধ্যাবেলা আমি দেখছি ন্যাপথলিনটা আমি রেখেছি কোন জায়গায়, খুঁজে পাচ্ছি না। প্রচন্ড গরম লাগছে, ঘর বারান্দা ঝাড় দেবো, দিয়ে তারপর গা হাত পা ধোবো, প্রচন্ড গরম লাগছে। চলো গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে আসলাম ছাদে। ছাদে বেশ হাওয়া দিচ্ছে, দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপর আমার বর আসলো, ও কিন্তু গা হাত পা ধুয়ে নিয়েছে, কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে এই কাঠগুলোকে এই টবের তলায় দিতে হবে। তো এই যে এখন একটা একটা করে টব মানে সরানো হচ্ছে, আর টবের তলায় মানে কাঠগুলো নিচ থেকেও নিয়ে আসছে, ওই কাঠ দিয়ে টবের তলায় কাঠগুলোকে রাখা হচ্ছে। প্রত্যেকটা টবের তলাতে দেখতে পাচ্ছ কাঠ বসানো হয়েছে, কাঠ দেওয়া হয়েছে, তারপর টব বসানো হয়েছে। তো এখন একদম মোটর চালিয়ে ঠান্ডা জল গাছে দেওয়া হচ্ছে, গাছটাকে পুরো স্নান করে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমার বর বললো থাক তোমাকে দিতে হবে না, দাও আমি করে দিচ্ছি। তো ও আবার এদিকে কাজ করছে, আর পুরো ছাদটাকে দুজন মিলে ধুয়ে দিলাম, মানে গাছগুলোকে জল দেওয়ার পর পুরো ছাদটায় জল দিয়ে ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে দেওয়া হলো। কারণ এত গরম, বৃষ্টি তো নেই, বৃষ্টির দেখা পাওয়াই যাচ্ছে না, তো ছাদে একটু জল দিলে যদি একটু গরমটা কমে। ঘর বারান্দা মুছে ফ্রেশ হয়ে গেছিলাম ছাদে। তারপর আমার বর বললো যে ওই টবের তলায় হচ্ছে কাঠ দেবে, তো ওকে একটু ও তুলে ধরবে, আমি কাঠগুলো দিয়ে দেবো। ওই করতে গেলাম, গিয়ে আরো গেলাম ঘেমে, তারপরে গেলাম আবার গা ধুতে। তখন ভাবলাম কি না শ্যাম্পু করে নি, 2 দিন হয়ে গেছে শ্যাম্পু করা হচ্ছে না। মানে ভাবো তাহলে বিকেল বেলায় এই 1 ঘন্টার মধ্যে 1-1.5 ঘন্টার মধ্যে আমার 2বার মানে গায়ে জল ঢালা হয়ে গেল। জানি কিছুদিন পর আমার ঠান্ডা লাগবে, কিন্তু কিছু করার নেই, পারা যাচ্ছে না, জানো না। মানে উপরে গেছি, রোদ নেই, কিন্তু যেন সেই ভ্যাপসা একটা গরম উঠছে ছাদ থেকে। তার মধ্যে ওই যে ওই টবগুলোর তলায় ওই কাঠগুলো দিচ্ছিলাম, তো ওই জন্য ভাবলাম যে না যাই, গিয়ে পুরো ভালো করে শ্যাম্পু করে স্নান করে ফ্রেশ হই, এই আসলাম, এবার যেন ফ্রেশ লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন দেখতেই পাচ্ছ পেঁয়াজি বানাচ্ছি, অনেক দিন পর আজকে পেঁয়াজি বানাচ্ছি বাড়িতে, জানো তো। তো আমার বর বলছিল আলুর চপ বানাতে, তো আমি বললাম যে আলুর চপটা অন্য কোনো দিন বানাবো, পেঁয়াজিটা তো চটজলদি হয়ে যাবে, আর আলু ধরো সেদ্ধ করতে হবে, অনেক কিছু করতে হবে। তো ওই জন্যে সন্ধেবেলা টিফিন আজকে আমাদের পেঁয়াজি। আর হ্যাঁ, আমার বর গেছিলো একটু আগেই বাড়ি আসলো, মানে ও বেরিয়েছিল হচ্ছে ইলেকট্রিকের দোকানে গেছিলো, তো সেখান থেকে ইলেকট্রিকের কিছু জিনিস আনলো, আর তার সাথে আনলো আমাদের রাতের খাবার, মানে তড়কা আর রুটি। আসলে মেঘের ওয়েদার ভালো না, ও মানে আমি ওকে বলেছিলাম যে আসার সময় চপ বা পেঁয়াজি কিছু আনতে, তো ও আনলো হচ্ছে তড়কা আর রুটি, বললো যে আকাশের যা ওয়েদার, তড়কা রুটি নিয়ে আসলাম, রাতে যদি কারেন্ট চলে যায়। আর সত্যি তোমাদের কি বলবো, রাত্রিবেলায় কারেন্ট আজকে আমাদের এত জ্বালিয়েছে। তো এই দেখো সন্ধ্যেবেলায় পেঁয়াজি আনতে বলেছিলাম, আনিনি বলে, তো ভাবলাম সন্ধ্যেবেলায় তাহলে একটু পেঁয়াজি খাই, আর তড়কা রুটি তো রাত্রিবেলার খাবার হবে, ওটা রেখে দিয়েছি। তো দেখতে কেমন হয়েছে, তার ওপর দেখতেই পাচ্ছ নুন ছড়িয়ে দিয়েছি। আর এই যে আকাশের ওয়েদার দেখো,
যা মেঘ করেছিল, যত জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আর যা মেঘ ডাকছিল, এত কিছু করার পর ভাবলাম হয়তো একটু হয়তো বৃষ্টির দেখা মিলবে, কিন্তু না, ওই কথাতেই আছে না, যত গর্জায় তত বর্ষায় না, ঠিক আজকে হলো তেমনটাই। জানো, এত মেঘ করার পরে একটু বৃষ্টি দেখতে পারলাম না, তার মধ্যে কারেন্ট চলে গেল, আর তারপর লো ভোল্টেজে তো কিছু চালানোই যাবে না, তো এদিকে চার্জার ধরি, এখন আমরা খাওয়া দাওয়া করে। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে আগামীকাল।